হ্যালো রনিদা। হ্যালো হ্যালো, কেমন আছেন? ভালো আছি, আমি সবসময় ভালো থাকি। তো রনিদা, মানে প্রতিবারের মধ্যে এটা খুব ক্লিশে কোয়েশ্চেন, আপনি 100 বার শুনেছেন, যে আপনার চরিত্রটা সম্পর্কে একটু বলুন এবং ছবিটা সম্পর্কে, যে কি দেখে, খুব নতুন টিমের সাথে কাজ হয়েছে তো মানে কি দেখে হ্যাঁ বললেন? সবসময় যে আমরা ভীষণ খুব ওই রকম জায়গায় থাকি যে হাজারটার মধ্যে থেকে বেছে তিনটে কাজ করছি তা নয়, সব রকম মিলিয়ে কাজই করি। ধরেই নি কিছু কাজ খুব বড় ডিরেক্টরদের সাথে বা এক্সেলেন্ট স্ক্রিপ্ট পড়েই মনে হচ্ছে দারুণ হবে, কিছু কাজ মাঝারি, কিছু কাজ ততটা ভালো হবে না, সব কিছু মিলিয়ে মিশিয়েই আমাদের করা থাকে। আমাকে যখন এটা বলা হয়েছিল তখন আমার কাছে মানে মূলত যেটা কি বলবো, ভালো লাগার থেকেও যেটা নাড়া দিয়েছিল যে কুন্তল, যে নাকি এই ছবির নায়ক, যার গল্প এবং আমার সাথে যে যোগাযোগ করেছে, তার প্যাশন এবং তার স্বপ্ন নিয়ে দৌড়নোর দমটা, মানে ফ্ল্যাট ঠ্যাট বেচে দিয়ে ছবি করছে একজন, এটা পড়ে না তাকে দুম করে, মানে যে এটার জন্য প্রস্তুত তাকে ওরকমভাবে ফিরিয়ে দিতেও একটা মানে খুব নিষ্ঠুরতা মনে হয়। ও ভীষণ রকমভাবে চেয়েছিল আমি কাজটা করি, আর কন্টেন্টটা আমার কাছে মনে হয়েছিল যে একটুখানি হটকে, যে এখন অ্যাডলোসেন্সের পরে ছেলে মেয়েদের বাবার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, অনেক সময় দেখা যায় তাদের নিজেদের জীবনযাত্রার ওই সময় নিজেদের প্রমাণ করার ইচ্ছে বলো বা অসম্ভব যে এনার্জি, সেটাকে বার্ন আউট করে ফেলার জন্যে তাদের কিছু কিছু এমন রাস্তা বেছে নেওয়া যেটা সেই বয়সের জন্য মানানসই, কিন্তু তার রিস্কও হয়তো 80%, যেটা তার অভিভাবকরা কখনোই চাইবেন না ছেলে মেয়েরা ও পথে হাঁটুক। তো সেরকম একটা গল্প নিয়েও আমার কাছে এসেছিল যে একজন বিজনেসম্যান, সে চায় তার ওই রকম ডিসিপ্লিনেই তার ছেলে মেয়ে মানুষ হোক, কিন্তু তার মেয়েও একটু অন্যভাবে বাঁচতে চেয়েছে, মিউজিক নিয়ে পার্সু করতে চেয়েছে এবং সেই নিয়ে বাড়িতে ক্ল্যাশ হওয়ায় চলে গেছে। এই নিয়ে ছেলের সাথেও একটা অভিমানের সম্পর্ক রয়েছে, সেও নেশা করছে ইত্যাদি ইত্যাদি, এবং তারপরে একটা রিহ্যাবের অংশ আসে, ঘুরে আবার তার মানে ওই মারপিট, নেশা, এইসব জায়গা থেকে বেরিয়ে আসার একটা ব্যাপার থাকে। এটা আমাকে মনে হয়েছে যে আমি জানি না আলটিমেটলি ছবিটা দর্শকের কাছে কতটা কমিউনিকেট করবে, কিন্তু উদ্দেশ্যটা খুব চমৎকার ছিল, গল্পের বীজটা খুব চমৎকার ছিল। আর আমার সাথে তো আমি পুরো ছবিটা দেখিও নি এখন, যে অংশটা হয়েছে লাবণী আমার স্ত্রীর ভূমিকায় পড়েছে এবং আমরা দুজনে খুব পুরনো কলিগ, থিয়েটার পর্যন্ত একসাথে করেছি দীর্ঘদিন। এবং আমি খুব মজা করে একটা কথা বারবারই বলি, আমি আর লাবণী যত রকমভাবে নিজেদের এক্সপ্লোর করেছি অভিনয়ের ক্ষেত্রে, পৃথিবীতে বোধহয় এটা একটা রেকর্ড। তার কারণ আমরা যখন থিয়েটার করেছি আমি ওর দাদা করেছি, তার পরবর্তীকালে আমরা ভাই বোন করেছি, প্রেমিক প্রেমিকা করেছি, স্বামী স্ত্রী করেছি, ও আমার মা করেছে, আমি ওর বাবা করেছি। হ্যাঁ, আমার প্রতিজ্ঞা বলে একটা ছবিতে লাবণী আমার মা, আবার হরিপদ ব্যান্ডওয়ালাতে আমি ওর বাবা। হ্যাঁ, কাজেই এটা আমাদের কাছে একটা ভীষণ, এবং আমরা খুব দীর্ঘদিনের বন্ধু, এবং আমার কেরিয়ার শুরু হয়েছে বলা যায় সেটা লাবণীর ওপর একটা অ্যাবিউজের সিনে অভিনয় করে, হুইল চেয়ার বলে একটা তপন সিনহার ছবি, যাতে তিনটি যে ছেলে ওই অফিসের মেয়েটিকে অ্যাবিউজ করে এবং যাতে অ্যাক্সিডেন্টে মেয়েটি প্যারালাইজড হয়ে যায়, সেই তিনটি ছেলের মধ্যে একটি ছিলাম আমি আর কি। মানে সেই কুচি কুচি করে গোটা ছবিতে ছড়ানো, প্রায় দেখে বোঝার এখন মানে চেনা যাবে না হয়তো, কিন্তু তখন থেকে একটা লম্বা জার্নি, মানে প্রায় আমি বলবো 91 না 93 সাল থেকে আমাদের একটা জার্নি। তা ওই একজন বন্ধু রয়েছে, কনসেপ্টটা ভাল লেগেছিল, এবং একটি ছেলে তার স্বপ্নের পেছনে এতটা দৌড়চ্ছে, সব মিলিয়ে আমার মনে হয়েছিল যে দেখি না, ঠিক আছে, তাতে যদি ওদের খানিকটা ইয়ে হয়। আর গানগুলো তো সবাই জানে, সবাই শুনেছে, সোমলতা রয়েছে এটায়, এটা সিধু গান গেয়েছে, লগ্নজিতা গেয়েছে, প্রাঞ্জল এটা রয়েছে। কাজেই গানের দিক থেকে এটা খুব রিচ একটা জায়গায় পৌঁছেছে, বেশ ভালো হয়েছে গানগুলো। বাকি ছবিটা কেমন হয়েছে আমিও দেখার জন্য মুখিয়ে রয়েছি, মানে যেদিন রিলিজ করবে আমাদের। আমার একটা অভিনেতা হিসেবে একটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে যে মানে এত বছর ধরে আপনি কাজ করছেন, তো প্রথমে ইনিশিয়ালি তো ওটা প্রচণ্ড প্যাশন ড্রিভেন থাকে, তারপর বছরের পর বছর কাজ করতে করতে এটা তো কোথাও ক্লান্তি আসে কি, একটা মানে খুব মনোটনি সেট করে যায়, এটা কি হয় একটু সেটা যদি একটু বলেন। না, নাকি রোজই ওই একই রকম এক্সাইটমেন্ট থাকে যেটা 91 এক্সাইটমেন্টের ধরন তো বদলায়, এক্সাইটমেন্টের ধরন বদলায়, মানে
যেমন ধরো কাজের শুরুর দিকে আমি 30 বছর আগের কথা বলতে পারি, যেদিন আমার পরের দিন শ্যুট থাকতো আমি তার আগের দিন হয়তো চেষ্টা করতাম 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে, বা আমি একদিন 1.5 দিন আগের থেকেই হয়তো কনসেন্ট্রেট করছি। তারপর মাঝের একটা সময় এলো যখন আমি দিনে 3টে আলাদা কাজও করেছি। 3 শিফট সেটাকে বলা যাবে কিনা জানি না, তখন 8 ঘন্টার শিফট হতো, 3 শিফটও বলতে পারো, বা এক জায়গায় হয়তো 6 ঘন্টা করে আরেক জায়গায় চলে যাচ্ছি, 3টে একদম আলাদা চরিত্রে কাজ করছি। এবং তারপর এতদিন হওয়ার পরে ওই ধরনটা বদলেছে, মানে সেটার জন্য প্রস্তুতির যে ওই ভয়ঙ্কর একটা অনেক দিন আগের থেকে চলছে ওগুলো এখন আর দরকার হয় না। তার কারণ একজন সিঙ্গারকে দিয়ে বোঝাই যে জীবনের প্রথম 15-20 বছর খুব রেওয়াজ করেছে, তারপর তার প্রত্যেক দিন আর 8 ঘন্টা করে রেওয়াজের দরকার পড়ে না। কিন্তু অফকোর্স তার কাছে প্রত্যেকটা গানের অনুষ্ঠান একই রকম, মানে সে যদি 80 বছর বয়সেও সেতার বা সরোদ ধরে আঙুল হয়তো কাঁপবে, কিন্তু তার ওই একটা ম্যাচিউরিটি আসে, তার সাথে নিজে এনজয় করার একটা, উপভোগ করার একটা চমৎকার জায়গা আসে, যেটা হয়তো আগে অতটা উপভোগ করার জায়গাটা ছিল না, তখন অনেক বেশি অ্যাংজাইটি তাকে ঘিরে থাকতো। কিন্তু আমি এখনও আমার কাজ নিয়ে খুবই মানে ইম্প্রোভাইজ করার প্রচেষ্টা বলো, বা বাকিদের সাথে কোপ আপ করে নেওয়া, তাদের সাথে অ্যাডপার হওয়ার চেষ্টা করা, সব কিছু নিয়ে আমি খুবই, মানে সেটা তুমি আমার কলিগদের বয়সে যারা কম, যারা একটু বেশি বয়স্ক, আমার থেকে সিনিয়র, সবার সাথে কথা বললে তুমি ওটা জানতে পারবে। আমি আমার কাজ নিয়ে বেদম এক্সাইটেড থাকি এখনো ভাই। হয়তো একটা লাস্ট কোয়েশ্চেন, এটা পলিটিক্যাল কোয়েশ্চেন না, মানে আপনাকে পলিটিক্সের দিকটা যেতে হবে না। এই যে মাঝখানে একটা ঝামেলা হলো টলিউডে, আমি না এটা নিয়ে ঢুকতে চাইছি না, আমি চাইবো এটা নিয়ে, কারণ এটা নিয়ে এত রকম কিছু হয়ে রয়েছে, প্রত্যেকটা কথাকে আমার ইমোশন হয়তো কখনো আমার সংযমকে একটু এদিক ওদিক করবে, সেটাকে এত স্ক্রুটিনি করা হবে, সেটা আমি লড়াইয়ে যেই দিকেই যাই করতে থাকি সেটাকে হয়তো পিছিয়ে দেবে। কাজেই আমি সেটাকে ওই রকমভাবে আমি আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই তো ফোরাম বলো, ফেডারেশন বলো, তাদের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে সেটাই আমাদের সবার কথা। আমি আলাদা করে সেখানটায় চাইবো না, এই মুহূর্তে খুব ভালনারেবল হয়ে আছে, তুমি তো জানোই, সেটা আমি চাই না কোনো ওই রকম একটা কোনো থেকে একটা কোনো ব্যাকল্যাশ। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার বম্বেতে আর কিছু কোনো ডিরেক্টরের সাথে কোলাবরেট করে কিছু করছেন না? আমি গানস এন্ড গুলাবসে কিন্তু হেভি ছিল ক্যারেক্টার। আমি ধন্যবাদ অনেক ভালোবাসা পেয়েছি আমি, কিন্তু ওই যে এনজয়মেন্টের কথা বললে, ওটা হিন্দির ক্ষেত্রে হলে না আমার কমে যায়। হিন্দির ক্ষেত্রে হলে আমার 30 বছর আগের ওই অ্যাংজাইটি, টেনশন কাজ করতে থাকে, যেটা আমি এখন আর এনজয় করি না। তার কারণ মানে 2-3টে কারণ রয়েছে। একটা হচ্ছে আমার মনে হয় ভাষাটা মনে রাখতে গিয়ে আমার এনার্জির 80% আমি খরচা করে ফেলছি। কাজেই আমি অভিনয়টা করতে গেলে যে উপভোগ করে করার কথা, সেটা এই সময় এসে হিন্দিতে আমি অতটা করছি না। আমি 7টা কাজ তো করেছি, এবং সেগুলো প্রত্যেকটাই বড় হাউস, বড় ডিরেক্টর, মানে খুবই চমৎকার সব নামি কো অ্যাক্টর অ্যাক্ট্রেস, কিন্তু মানে রেড চিলিজ, ধর্মা, সব জায়গাতেই কাজ করে আমি দেখেছি আলটিমেটলি সেটা আমি একটু চাপেই পড়ে যাই। মানে আমি যেহেতু হিন্দিটা আমার খুব প্রাথমিকভাবে খুব জোরের জায়গা নয়, ওই ভাষাটা বলতে গিয়ে আমি ডিকশন নিয়ে ভাবছি না, কিন্তু ওই ভাষাটা বলা এবং ওই ভাষায় অভিনয় করার ক্ষেত্রে আমার একটা টেনশন, অ্যাংজাইটি তৈরি হয়, যেটা আমার কোথাও আমার মনে হয় আমার একটু পারফরমেন্সকে খাটো করে। আচ্ছা রনিদা, বম্বেতে এতগুলো কাজ করে কোনো সাউথ থেকে কিছু অফার আসেনি আপনার কাছে? না, একবার বহুদিন আগে একটা এসেছিল, খুব ভালো করে মনেও নেই, ওটা ডিটেলও মনে নেই, কিন্তু খুব কংক্রিট হয়ে মানে খুব করে সেরকম কিছু না। কুন্তল, হাই অনন্যা, ওয়েলকাম টু আড্ডা উইথ অরিত্র। তো আমি সবচেয়ে প্রথমে কুন্তলের কাছে একটু আসছি যে তুমি একটা ভিতরে গল্প বলছিলে, এই ফিল্মটা বানানো একটা স্ট্রাগল, সেটা যদি একটু দর্শকদেরকে বলো, বিকজ ইট ওয়াজ সো হার্ট টাচিং। ইয়েস, ছবিটা শুরু হয়, যেটা বলছিলাম, ছবিটা শুরু হয় আগস্ট মাসের 22 তারিখ 2022। ঠিক আছে, এমন ডেটটাও মনে আছে, আগস্টের 22 তারিখ আমরা ফার্স্ট শ্যুট করেছিলাম। ঠিক আছে, কেন ওটা ভুলবো না আমি কোনোদিনও। তো ওই দিনে কি প্রিমিয়ারটা করবে? না, আনফর্চুনেটলি হচ্ছে না, বাট আগস্ট মাসেই আমরা সেই ট্রেলার লঞ্চ করছি। যাই হোক, 2022 সালে শুরু হয়, 2 মাস শ্যুট হয়, 8-9 দিনের মতো একটা শিডিউল ছিল। 16 লাখ টাকা ইনভেস্ট করে একটা প্রডিউসারের সাথে শুরু হয় এই জার্নিটা। হঠাৎ করে তার মনে হয় যে 15 লাখ টাকা সে ইনভেস্ট করে দিয়েছে, আর আমি ইনভেস্ট করব না। আমরা
আমাদের কেরিয়ার আছে, মা বাবা আছে, মা বাবাকে দেখার বিষয় আছে। কে দেখবে? আমি যদি কিছু না করি কে দেখবে বাবা মাকে? তো আমার মনে হয় ওই সময় আমি কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না, ব্ল্যাঙ্ক ছিল সব কিছু। অনেকবার বাড়িতে গিয়ে পর্যন্ত রিকোয়েস্ট করেছি আমি তাকে যে প্লিজ আন্টি, মানে একজন মহিলা ছিল, তার ছেলে ছিল, আন্টি প্লিজ যে তুমি করো, এটাকে ফরওয়ার্ড করো, কাজটাকে এগাও, আমরা আছি, আমরা তোমার সাথে সব সময় আছি, সব সময় পাশে থাকবো, সব ক্ষেত্রে পাশে থাকবো। তো বাট আলটিমেটলি তার ডিসিশন এসে স্ট্রিক্ট থাকে, সে বলে না আমি আর করবো না, আমি আর টাকা দিতে পারবো না। তো আলটিমেটলি আমরা প্রডিউসার খুঁজতে শুরু করলাম যাতে বাকি হাফ পেন্ডিং কাজটা আমরা স্টার্ট করতে পারি আবার। আমরা অনেক খোঁজার পরে একটা প্রডিউসার পেয়েও ছিলাম যে বাকি কাজটাকে এগিয়ে নিয়ে যাবে। বাট আনফর্চুনেটলি যখন প্রডিউসারটা পেয়ে গেলাম, সে তখন বললো যে আমি হার্ড ডিস্কই দেবো না, যে ফুটেজটা রয়েছে আমি সেটাও দেবো না। যে প্রথম প্রডিউসার ছিল, হ্যাঁ, হার্ড ডিস্কটাও আটকে দিল। আমরা অনেক, ইভেন আমি কেঁদে ফেলেছিলাম ফোন করতে করতে যে আন্টি প্লিজ আমাদের ভরসা করো, আমরা চেষ্টা করবো যাতে তোমার টাকাটা রিটার্ন আসে। বাট না, আমি আমার হার্ড ডিস্কটাও দেবো না, আমি আর ইনভেস্টও করবো না। সব ওই সময় না আমরা ভেঙে পড়েছিলাম, পাথর জাস্ট। মানে ওটাই একটা মানে রিপ্লাই আর কি, এই মুভি ট্রেলার লঞ্চ হওয়া বাট মুভিটা রিলিজ হওয়া যাই না। তারপরে আমরা তিনজন, মানে আমার কোরিওগ্রাফার, আমার ডিরেক্টর, আমরা তিনজন প্রচুর প্রডিউসারের কাছে যাই, প্রচুর, মানে 8টা 10টা 12টার মতো প্রডিউসারে যাই। বাট বলেছিল না এদের দ্বারা হবে না, ভালো ছবি বানাতে পারবে না এরা, এদেরকে ইনভেস্ট করবো না আমরা। একজন বলেছিল না না চলবে না, ফিরিয়ে দাও, মানে ঢুকতে পর্যন্ত দেয়নি ভেতরে, বসাবে, বসিয়ে কথাটা শুনবে সেটা পর্যন্ত এন্টারটেন করেনি আমাদের। রোজ যেতাম এরকম, রোজ বিকেলবেলা আমরা তিনজন বেরোতাম, রোজ ফিরে চলে আসতাম বাড়িতে। ভেঙে পড়েছিলাম, খুব ডিপ্রেস ছিলাম। আমার বাড়িতে যারা আছে বা আমার পার্টনার আছে তাকে আমি প্রত্যেক দিন ফোন করে কাঁদতাম যে কী করবো আমি এরপরে, আমার এটা ছাড়া আমি ভাবতে পারি না অন্য কিছু প্রফেশন। হ্যাঁ, তো বাবা মার সাথে ডিসকাস করলাম, ওরা ছিল, একদিন আমরা ডিসকাস করলাম বাড়িতে। আলটিমেটলি ডিসিশন নিলাম যে আমরা আমাদের একটা ফ্ল্যাট ছিল, ওই ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়া, বিক্রি করে এই প্রজেক্টটাকে করা। তো ফ্ল্যাটটা পুরোপুরি আমাদের ছিল না, আমাদের ছিল হাফ, আর বাকি প্রমোটারে ছিল। যেইটুকু টাকা পেয়েছি পুরো টাকাটা ঢেলে দিয়েছি আমি এখানে। মানে আমাদের একটা অ্যাসেট আমি নষ্ট করেছি, আমরা একটা অ্যাসেট নষ্ট করে দিয়েছি এই কাজটার জন্য। মানে এখনও ভাবি, যখন আমার মানে এখনও ভাবি যে এত বড় রিস্ক আমি নিয়েছি আমার এই প্যাশনের জন্য। জানি না আমি কতদূর তাকে, মা বাবাকে তার হার্ড আর্ন মানিটা ফেরত দিতে পারবো। তারা তো একটা কষ্ট করে ফ্ল্যাট কেনে, সবাই একটা কষ্ট করে টাকা জমিয়ে ফ্ল্যাট কেনে। আর আমার মা বাবা এখনও পর্যন্ত কাজ করে। মা ইভেন এখন আমাদের এতটাই ক্রাইসিসে চলছে যে মা এখন একটা পার্লারে কাজ করছে, যেহেতু আমাদের সংসার চালানোর মতো অবস্থায় নেই আমরা। অনেস্টলি স্পিকিং, আমি কোনো টিআরপি বা আমি কোনো মিথ্যা কথা এখানে বলছি না, আমি যেটা বলছি একদম সত্যি কথা বলছি। আর আমার মনে হয় অনেস্ট থাকা আমার মনে হয় সবথেকে বেশি দরকার। তো মা এখন একটা নর্মাল অ্যাজ আ ওয়ার্কার কাজ করে একটা পার্লারে, শুধু সংসারটা চালাবে বলে। আমার একটা ডগি আছে, আমরা না খেয়ে থাকি, কিন্তু আমার ডগিটাকে কোনোদিনও ওরকমভাবে রাখি না। সবসময় চেষ্টা করি আমরা নুন ভাত খাবো, কিন্তু সে যেন ভালোভাবে থাকে। তো যাই হোক, আলটিমেটলি সেই রিস্কটা নিয়েছি আমি। সেই জানি না এবার কী হবে। এবার সারেগামা আমাদের গানের রাইটস কিনেছে, আমার সাথে আরেকজনও আছে যে প্রডিউস করেছে একটা ছোটো অ্যামাউন্ট, আমি আটকে গেছিলাম মাঝখানে। আরেকটা জিনিসও হয়েছে, আমি সেটা বলিনি ভেতরে, বলাটা ঠিক না হয়তো। আমাদের একটা সময় গিয়ে 3 দিনের শিডিউল আটকে যায়, মিনিমাম 2 লাখের মতো খরচা ছিল। সেখানে 1 লাখ টাকা মতো আমাদের যে প্রডিউসার আছে সে দিয়েছিল, আর 1 লাখ টাকা আমার মা সোনা বন্ধক রেখে দিয়েছিল। মানে কেউ বিশ্বাস করবে না হয়তো, ভাববে যে মিথ্যা কথা বলছি, বাট যে করেছে বা আমি দেখেছি চোখের সামনে, আমি জানি যে কিভাবে কাজটা হয়েছে। বা আমি সোনার দোকানেও গেছিলাম মায়ের সাথে। মা যখন দিচ্ছে, মায়ের চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার বিয়ের গয়না ছিল, কিন্তু শুধু তার ছেলের ভালোবাসার জন্য সে দিয়ে দিল। না, ছেলেটা করছে, এতদিন শুটিং হয়ে গেছে, সে আর আটকাবে না ছবিটাকে। তো আলটিমেটলি ছবিটাকে করলাম, আমরা শেষ করে গান নিল সারেগামা। আমি খুব খুশি। আমার আইডল হচ্ছে দেবদা। হ্যাঁ, মানে তার গান
সারগামা থেকে বেরোয়, প্রধান, প্রজাপতি, আমারও গান এখান থেকে বেরোচ্ছে, আমি খুব খুশি, মানে সত্যি খুব খুশি, মানে কষ্টটা করেছি আজকে একটু হলেও ফলটা পেয়েছি। এবার যদি একটু লোকজন আসে হলে গিয়ে দেখে, তাহলে আর একটু হয়তো আমার কষ্টের মানে খাটনির ফলটা পাবো, ব্যাস এইটাই। অনন্যার কাছে আসবো, এটা কি তোমার ফার্স্ট বিগ স্ক্রিন কাজ? না, ফার্স্ট বিগ স্ক্রিন কাজ না, এর আগে কাজ করেছি। আচ্ছা আচ্ছা, তো তুমি প্রাইমারিলি সিরিয়ালেই কাজ করো? হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু আমার শুরুটা ক্যারিয়ারের ছবি দিয়েই হয়েছিল। তখন আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করতাম প্রচুর ছবিতে। তো তারপরে হ্যাঁ মানে কাজ করতে করতে সিরিয়ালে ঢুকে যাওয়া হয়, তো আবার আর কি ছবির দিকে এগোচ্ছি, দেখি এবার কতটা সাকসেসফুল হওয়া যায় কি না। অল দ্য বেস্ট, খুবই সাকসেস পাবে তুমি। এই চরিত্রটা সম্পর্কে বলো, এবং তোমার ট্রেলারে একটা গান দেখলাম যেটা খুব ভালো লাগছিল, তো ওটার মানে তুমি ডান্সও করছিলে দেখলাম, তো ওটার ব্যাপারে যদি একটু পার্টিকুলারলি কিছু বলো। চরিত্রটার ব্যাপারে আমাকে বোঝাতে এসেছিল হচ্ছে কোয়েস্ট মলের ওপরে তিনজন আমাকে হঠাৎ করে একজন ফোন করে বলেছিল কি একটা ছবির কাজ আছে, এবং খুব আর কি একটা হেভি গলায় কথা বলেছিল। মানে আমি ভেবেছিলাম কি হয়তো মানে এরা কারা, মানে কোনো কি বিশাল প্রডিউসার আমার সাথে এরকমভাবে ভারী গলায় কথা বলছে। হ্যাঁ শোনো, তাহলে আমরা মিটিং করছি, তাহলে কোথায় করবো বলো? কোয়েস্ট মলের এরকম। ঠিক আছে, তো আই ওয়েন্ট টু কোয়েস্ট মল, দেখলাম কি তিনটে ইয়াং প্রায় কলেজ স্টুডেন্টের মতন বয়সী তিনজন বসে আমাকে গল্প বোঝালেন। তো তখনই আমি বুঝলাম কি দে আর ট্রাইং টু ডু সামথিং উইচ ইজ ফর আ গুড কজ, অফকোর্স বাংলা ছবির জন্য। এবং ওরা এই গল্পটা কিন্তু আমাকে কুন্তলদা আগেও বলেছে কি প্রচুর খাটনি করে বা প্রচুর টাকা লাগে বা প্রডিউসার চলে গেছেন, তারপরেও ওরা এই কাজটা করেছে। তো চরিত্রটার ব্যাপারে হচ্ছে, চরিত্রটা তো যেহেতু তোমরা দেখলে ট্রেলারেই অলরেডি কি তিনজন মেয়ে আর কি রুদ্রকে ঘিরে আছে, তো তার মধ্যে আমিও একজন। যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার মুভিটাতে, বাট নট ভেরি পজিটিভ, মানে খুব একটা পজিটিভ না। আমাকে সবাই নেগেটিভ চরিত্রেই কাস্ট করতে বেশি পছন্দ করে, তো হ্যাঁ এখানেও চরিত্রটা আর কি নেগেটিভই। আর গানটা আমার খুব পছন্দের, মানে ছোটোবেলা থেকে আই ইউজ টু লাভ সোমলতা। আমার ফ্যামিলির সবাই সোমলতাকে খুব পছন্দ করতে, এবং ওনার গলায় যে আই এম টেকিং আ পার্ট, লিপ দিচ্ছ ওনার গলায়, তো ইটস আ হিউজ থিং। আর গানটাও খুব মিষ্টি, সেই কলেজের ভেতরে মানে লাফাঝাপি করে গান গাওয়া হিরো হিরোইনের। তো একটা পার্টিকুলার শট দেখলাম তুমি এরকম ক্যামেরা দিকে টার্ন করছো, হাসতে হাসতে আসছো, ওটা বেশ মানে ওটাতেই কি ট্রান্সফরমেশন আছে ক্যারেক্টারটা, ইভিল ট্রান্সফরমেশন? হ্যাঁ আর কি, মানে ট্রেলার দেখে তো সব বোঝা যাবে না, তো বাট মুভিতে অফকোর্স মুভিটা দেখলে সব কিছু বুঝতে পারবে। কিন্তু ট্রেলারে তোমরা কেউ বুঝতে পারবে না কি আমি কতটা খারাপ বা আমি কতটা ভালো। কুন্তল, আরেকটা তুমি দর্শকদেরকে একটু বলো যে ছবিটা কবে আসছে এবং ডিটেলসগুলো একটু যদি। আমরা টেন্টেটিভ একটা ডেট আমরা প্ল্যান করেছি, 6ই সেপ্টেম্বর। প্লিজ ছবিটা এসে দেখো, আগে থেকেই বলো না এটা বাজে, এটা খারাপ, এটা ভালো। ছবিটা এসে একটু দেখো প্লিজ। আমি বলবো না কষ্ট করে করেছি বলে দেখো, সবাই কষ্ট করেই সিনেমা করে, কষ্ট করেই বানায়, বাট একটু দেখো। মানে যেহেতু ফ্রেশ কন্টেন্ট, আগে কোনো হয়নি এরকম কন্টেন্ট, হয়নি মানে এরকম গল্প হয়েছে, বাট কন্টেন্টটা ফ্রেশ। আমি বলবো না আগে হয়নি, আমি প্রথম বানিয়েছি এরকম, ওইসব গুলতাপ্পি দেবো না। কন্টেন্টটা ফ্রেশ, অন্যরকম, বেসড অন ট্রু ইভেন্টস, একটা সত্যিকারের ঘটনা নিয়ে কন্টেন্টটা। আসো, দেখো, বোর হবে না, এইটুকু বললাম, এইটুকু বলছি, বোর হবে না কেউ। প্লিজ আসো, আগের থেকে জাজ করো না প্লিজ, নতুন বলে আগের থেকে জাজ করো না যে এটা বাজে বানিয়েছি, খারাপ বানিয়েছি। প্লিজ আসো, এসে একবার দেখে যাও হলে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট। অ্যান্ড ট্রেলারের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক আউট করুন এবং আপনাদের ফিডব্যাক জানান টিমকে। থ্যাংক ইউ।